250 ফিলিস্তিনি বন্দী মুক্তিতে রামাল্লায় হাজারো মানুষের আনন্দ উদযাপন। ট্রাম্পের মধ্যস্থতায় 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। রাশিয়ার আগ্রাসন থামাতে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিচ্ছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় পারমাণবিক বাংকার তৈরির পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিরতির পর গাজায় সংঘর্ষে সাংবাদিক নিহত। জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করল ইরান। মসজিদ স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করল সৌদি। ভারী বৃষ্টিপাতে স্পেনে বন্যা, রেড অ্যালার্ট জারি। অনুপ্রবেশের কারণে ভারতে হিন্দু সংখ্যা কমছে, বাড়ছে মুসলিম সংখ্যা, বললেন অমিত শাহ। মুসলমানদের টার্গেট করে আফগানিস্তানকে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি, বললেন মেহবুবা মুফতি। তালেবান নয়, আফগানিস্তানে প্রকৃত প্রতিনিধিদের সরকার চায় পাকিস্তান। মেক্সিকোতে ঘূর্ণিঝড় ও ভূমিধসে নিহত 44, নিখোঁজ 27। এরদোগানের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি বন্দীদের আগমন, আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা বয়ে দিয়েছে রামাল্লা শহরে। সোমবার দুটি বাসে করে কারাবন্দীরা শহরে প্রবেশ করেন, যেখানে হাজারো মানুষ তাদের স্বাগত জানাতে জড়ো হয়। বন্দীরা প্রধানত মাথা মুন্ডন করা অবস্থায় এবং অনেকেই ক্ষীণ, যা যুদ্ধের ভয়াবহ প্রভাবের প্রতিফলন। এটি মার্কিন মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ। ইসরায়েল মুক্তি দিয়েছে 250 ফিলিস্তিনি বন্দী এবং গাজায় আটক 1700 জনকে, যা 20 জন বেঁচে থাকা ইসরায়েলি জিম্মির মুক্তির পর বাস্তবায়িত হয়েছে। বন্দীদের মুক্তি 2 বছরের ধ্বংসাত্মক যুদ্ধের অবসানের দিকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 2 বছর ধরে চলা ভয়াবহ সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় বন্দী থাকা 20 জন ইসরায়েলি জিম্মিকে সোমবার মুক্তি দিয়েছে হামাস। প্রথমে 7 জন এবং পরে 13 জনকে দক্ষিণ গাজার খান ইউনিসে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরায়েলও 2000 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। মুক্তি কার্যক্রম চলাকালীন ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে করে ইসরায়েলে পৌঁছান এবং লাল গালিচায় স্বাগত জানানো হয় তাকে। তেল আবিবের হোস্টেস স্কোয়ারে শত শত মানুষ আনন্দে ফেটে পড়ে। যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর এবং ভাঙা চিহ্নের মধ্যেও মানুষ পুনর্গঠন শুরু করতে উদ্যত। ইউরোপীয় ইউনিয়ন এই মুক্তিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক সরবরাহের সম্ভাবনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বিষয়টি ভাবছি, সম্ভবত ইউক্রেনকে টমাহক দেওয়া যেতে পারে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি 2 বার যুক্তরাষ্ট্রের সঙ্গে ফোনে সামরিক সহায়তা চেয়েছেন। রাশিয়া জানিয়েছে, যদি ইউক্রেনকে টমাহক সরবরাহ করা হয় তবে যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ও নাটকীয় পর্যায়ে পৌঁছাবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি তাদের জন্য উদ্বেগজনক। টমাহক ক্ষেপণাস্ত্র প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে এবং কিছু পুরনো মডেলের পারমাণবিক ওয়ারহেড বহন করার সক্ষমতাও রয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পাবলিক হাউজিং কমপ্লেক্সের বেসমেন্টে প্রথম বেসামরিক পারমাণবিক বাংকার স্থাপনের পরিকল্পনা করছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি থেকে সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2028 সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য নিয়ে সিউল পৌরসভা ও হাউজিং অ্যান্ড কমিউনিটি কর্পোরেশন একযোগে 999 পরিবারের জন্য এই আশ্রয় কেন্দ্রের নকশা করেছে। বাংকারটি পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক হামলা সহ্য করতে সক্ষম হবে। 2147 বর্গমিটার আয়তনের এই বেসমেন্টে একসঙ্গে 1020 জন অবস্থান করতে পারবে এবং জরুরি অবস্থায় সর্বোচ্চ 14 দিন পর্যন্ত বেঁচে থাকার সরঞ্জাম থাকবে। রাষ্ট্রপতি লি জে মিয়ং বলেছেন, উত্তরের হুমকি কমানোর বাস্তব উপায় হলো পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরিতে স্থগিতাদেশ। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের প্রেক্ষাপটে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস মুক্তি দিয়েছে 7 ইসরায়েলি জিম্মিকে, যাদের মধ্যে আছেন 2023 সালের 7 অক্টোবরের হামলার আটক ব্যক্তিরা। রেড ক্রসের তত্ত্বাবধানে তাদের ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয়। একই চুক্তির আওতায় ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। সোমবারের মধ্যেই বাকি জিম্মিদের সন্ধান মেলার সম্ভাবনা রয়েছে। এই ঐতিহাসিক বন্দি বিনিময় শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির পরও রক্তপাত থামেনি গাজায়। গাজা সিটির সাবরা এলাকায় সংঘর্ষের সময় নিহত হয়েছেন সাংবাদিক সালেহ আল জাফারা ওই, যিনি হামাস ইসরায়েল যুদ্ধের ভিডিও প্রচারে পরিচিত ছিলেন। 28 বছর বয়সী এই সাংবাদিককে সশস্ত্র মিলিশিয়াদের গুলিতে হত্যা করা হয়। আল জাজিরা নিশ্চিত করেছে, ঘটনার সময় তার গায়ে প্রেস লেখা জ্যাকেট ছিল। রোববার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষটি হামাসের নিরাপত্তা বাহিনী ও দোখমুশ গোত্রের মধ্যে হয়। তবে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এতে ইসরায়েল সম্পৃক্ত একটি মিলিশিয়া গ্রুপও যুক্ত ছিল। গাজার নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থিতিশীল। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, জাতিসংঘ যদি ইরানের সার্বভৌম
স্বার্থ রক্ষার কোনো প্রস্তাব দেয় তবেই তারা চুক্তিতে ফিরবে। 1968 সালে ইরান এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, যেখানে পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি ছিল। তবে জুনে ইসরায়েলের রাইজিং লায়ন বিমান হামলায় ইরানের শীর্ষ বিজ্ঞানী ও সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর সম্পর্ক তিক্ত হয়। এরপর জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলোর সংলাপ উদ্যোগ ব্যর্থ হয়, আর সেপ্টেম্বরে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। সৌদি আরব সরকার মসজিদ ও স্কুলের 500 কিলোমিটার সীমার মধ্যে সিগারেট, ই সিগারেট ও সীসা সহ সব তামাকজাত পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করেছেন। পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জনগণের স্বাস্থ্যের সুরক্ষা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে সৌদি প্রশাসন। নতুন বিধি অনুযায়ী তামাক বিক্রেতাদের বৈধ লাইসেন্স, সিভিল ডিফেন্স অনুমোদন এবং পৌর অনুমোদন বাধ্যতামূলক। দোকানগুলোকে নগর এলাকায় বাণিজ্যিক ভবনের ভেতরে রাখতে হবে। আয়তন ন্যূনতম 36 বর্গমিটার। সিসিটিভি পরিচ্ছন্নতা, নিরাপদ বর্জ্য ও ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক। 18 বছরের নিচে বিক্রি নিষিদ্ধ। পণ্য প্রচারেও থাকবে বিধিনিষেধ। কেবল সিএফডিএ অনুমোদিত পণ্য বিক্রি করা যাবে। স্পেনের উত্তর পূর্ব কাতালোনিয়ায় প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। তারাগোনা প্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে 12 ঘন্টায় 180 কিলোমিটার বৃষ্টি হয়েছে। এব্রো নদীর বদ্বীপে পানি উপচে শহরের কেন্দ্রস্থল, রাস্তা ও বাড়িতে ঢুকে পড়ে। কাতালান ফায়ার সার্ভিস জানিয়েছে মানুষ গাড়ি, ভবনের নিচতলায় ও বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। সান্টা বারবারা ও গোডাল গ্রামে সম্পূর্ণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। গাড়ি ও কন্টেনার ভেসে গেছে। জাতীয় রেল সংস্থা বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার ট্রেন সেবা সাময়িক বন্ধ করেছে। এ পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশের কারণে ভারতের হিন্দু সংখ্যা কমছে এবং মুসলিম সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লির এক অনুষ্ঠানে শাহ বলেন, 1951 থেকে 2011 সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যা 24.6% বেড়েছে, হিন্দু জনগণ 4.5% কমেছে। তিনি দাবি করেন বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীর কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং কেন্দ্র 3 ধাপে অনুপ্রবেশ দমন করেছে। তবে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শাহের পরিসংখ্যানকে মিথ্যা বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন মুসলিম জনসংখ্যা 4.4% বৃদ্ধি পেয়েছে এবং অমিত শাহ গণিতে দুর্বল। মুসলমানদের টার্গেট করে বিজেপি সরকার আফগানিস্তানকে আলিঙ্গন করেছে, যা দলের অভ্যন্তরীণ ভণ্ডামির প্রকাশ। ভারত সফরে আসা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে কেন্দ্রীয় সরকার অভ্যর্থনা জানানোয় এমন কঠোর সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন লাভ জেহাদ, ভূমি জেহাদ, ভোট জেহাদ ও গরু জেহাদের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীকে বারবার নিশানা করা হচ্ছে। তিনি আরো বলেন আফগান শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান এবং মাদ্রাসা বন্ধের মতো নীতি বিজেপির ভণ্ডামির প্রমাণ। মুফতি মনে করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও দেশের সংখ্যালঘুদের সঙ্গে আস্থা ও সমতা নিশ্চিত করা প্রয়োজন। আফগানিস্তানের তালেবান নয়, জনগণের প্রকৃত প্রতিনিধিদের সরকার চায় বলে স্পষ্ট করেছে পাকিস্তান। সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তারা আশা করে একদিন আফগান জনগণ মুক্ত হবে এবং একটি সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকারের অধীনে পরিচালিত হবে। পাকিস্তান সীমান্তে সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এসব কর্মকাণ্ডকে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার পরিপন্থী উল্লেখ করেছে। ইসলামাবাদ দাবি করেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তাদের সেনারা তালেবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসীদের উপর পাল্টা আক্রমণ চালিয়ে জনবল, অস্ত্র ও ঘাঁটি ধ্বংস করেছে। বেসামরিক হতাহতের ঝুঁকি এড়াতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাকিস্তান আশা করছে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেক্সিকোতে 2 মৌসুমী ঝড় প্রিসিলা ও রেমন্ডের তাণ্ডবে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 6 থেকে 9 অক্টোবর ভারী বৃষ্টিপাতে, ভূমিধস ও ঝড়ো হাওয়ার কারণে অন্তত 44 জন নিহত এবং 27 জন নিখোঁজ হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভেরাক্রুজে, যেখানে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝড় ও বন্যায় প্রায় 16,000 বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং 3,20,000 মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ভূমিধস ও জলোচ্ছ্বাসের রাস্তা, বৈদ্যুতিক খুঁটি ও গাছ ভেঙে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনীর সাথে দুর্যোগ মোকাবেলা কর্মীরাও তৎপর। প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিটি নাগরিককে সহায়তা দেওয়া হবে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তুরস্কের ভূমিকা প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে দারুণ হিসেবে উল্লেখ করে বলেছেন আঙ্কারা আঞ্চলিক প্রভাব বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রোববার মধ্যপ্রাচ্যের পথে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন এরদোগান অসাধারণ কাজ করেছেন এবং তার দেশ ও সেনাবাহিনী শক্তিশালী। পাশাপাশি তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ভূমিকাকেও অসাধারণ হিসেবে
হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া ও জর্ডানও শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।